ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর সন্ধ্যায় আইনি ভিত্তি না থাকায় সই করবে না এনসিপি, বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের, বলছে বিএনপি। এবার রাকসুতে নিরঙ্কুশ বিজয় ছাত্র শিবিরে, 23 পদের 20টিতেই জয়ী। জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আম্মারের জয়। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেটের আগুন, পুরোপুরি নেভাতে কাজ করছে দমকলের 17 ইউনিট। ধসে পড়েছে ভবনের ছাদ। এবং লাগামহীন বাড়ছে কৃষি উপকরণের দাম, মধ্যস্বত্বভোগী দৌরাত্মে পণ্যমূল্য বঞ্চিত কৃষক, খাতকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। আজ স্বাক্ষর হবে জুলাই সনদ। অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য। আপনারা যেখানেই থাকুন না কেন এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন। আজ বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে উৎসবমুখর পরিবেশের সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আজ স্বাক্ষর না করলে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের সুযোগ পাবে বলে জানান তিনি। জুলাই সনদ উপস্থাপনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আলী রিয়াজ। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। বৃহস্পতিবার সকালে দলটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। ঐকমত্য না হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনার দাবিও জানান নাহিদ ইসলাম। জুলাই সনদের স্বাক্ষর না করা কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে মানুষ উন্মুখ হয়ে আছে। শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। শীঘ্রই চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরতে পারবেন। পত্রিকা আসছে গত রাত্রে ফেসবুকে, যেটা দেখা গেল যে একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর দেশের মানুষ যে জুলাই সনদের জন্য আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, গত 15 বৎসরের যাবৎ নিরন্তর আন্দোলন বলেন, গুম বলেন, শহীদ বলেন, 15 বৎসরে ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়ে রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী হয় তারা। নির্বাচনে জিতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আর এই বিজয়ের মাধ্যমে ক্যাম্পাস আধিপত্যবাদ মুক্ত হবে বলে দাবি করেন নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সবার সহযোগিতাও কামনা করেন তারা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাকসু নির্বাচনে 23টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত জোটের এসএম সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। রাকসু সহসভাপতি পদে যারা নির্বাচিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের মধ্যে প্রথম 3 জনের নাম উল্লেখ করব। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট।
জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য এর সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এজিএস পদে শিবির সমর্থিত জোটের SM সালমান সাব্বির পেয়েছেন 6,975 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান মোস্তাকুর রহমান জাহিদ ও সালাউদ্দিন আম্মার সহ অন্যরা। আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই, আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই। রাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 20,187 জন। নির্বাচনে গড়ে 69.83% ভোটার ভোট দিয়েছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড কারখানায় লাগা আগুন। নিয়ন্ত্রণে যুক্ত ছিল রোবট। আগুন ছড়িয়ে যায় 8ম থেকে নিচতলা পর্যন্ত। এতে ধসে পড়ে ভবনের ছাদ। ফায়ার সার্ভিসের 25 ইউনিটের পাশাপাশি যোগ দেয় নৌ এবং বিমান বাহিনী। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে লিংক রোডের এই কারখানায় 7ম তলায় আগুন লাগে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। ভবনটিতে 700 শ্রমিক কাজ করতেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে তারা এই ঘোষণা দেন। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। এদিকে দাবি না মানা পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা। আমরা শান্তিপ্রিয় শিক্ষক হিসাবে আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। কৃষি উপকরণের লাগামহীন দামে দিশেহারা কৃষক। একদিকে সার, কীটনাশক, জ্বালানির বাড়তি দাম, অন্যদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় দিশেহারা চাষিরা। আর এই অবস্থার জন্য মধ্যস্বত্ব ভোগীর দৌরাত্ম্যকেই দায়ী করছেন কৃষি গবেষকরা। পরিস্থিতি উত্তরণে মাঠ পর্যায়ে ফসলের দাম নির্ধারণ সহ নীতিমালা তৈরির মাধ্যমে কৃষিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় কৃষি সংকট নিয়ে উৎসাহ ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আছে। আমার বাঙ্গা ঘর চালে নাই মোর চাউনি রে দয়া, চালে নাই মোর চাউনি। শীতকালীন সবজি উৎপাদনে দেশ জুড়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক। কোথাও চলছে জমি পরিষ্কারের কাজ, কোথাও চাষবাস, কোনো জায়গায় আবার ফসল বপনের পর সার দিয়ে মাটির উর্বরতা ফেরাতে ব্যস্ত কৃষক। কিন্তু সদ্য মাটি থেকে সূর্যের আলোয় বেড়ে ওঠা সোনালী ফসলের উঁকির মতো স্বপ্ন দেখতে ভুলে যায় কৃষক। অনেক যত্ন কষ্টে ফসল উৎপাদনের পর বারবারই ন্যায্য মূল্য বঞ্চিত হয় তারা। সবই দাম, মানে যেটা বীজ মতো ইত্যাদি সব কিছু দাম, আর বেচতে গেলে সস্তা। তার কারণে মানে কৃষিকাজ যে অবস্থা পুরো লসই। আর লস দিতে তার কত দিব? যদি আমরা সহযোগিতা করে তো আমরা কৃষিকাজ করবো, আর না হলে বন্ধ করে দিব করবো। এতে করে বছরের পর বছর টানা পড়ে নেই তাদের জীবন জীবিকা। দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু তাদের ভাগ্য বদলায় না। এখন যে অবস্থা, একটা পরিতের দাম 200 থেকে 250-300, আমার দিন পথ যাচ্ছে না। আমরা কি হালে চলি, আমার কেউ খোঁজও লাই না, দেখেও না যা আসলে এরা মানুষ। যারা খেত খোলা করতেছে তারা মনে করেন লাভবানের ভিতর হইতে পারে না, সবই লস প্রজেক্ট। দেশের মোট শ্রমশক্তির 45% বা 3,20,00,000 মানুষ কৃষি খাতে নিয়োজিত। প্রত্যক্ষ পরোক্ষ মিলে জিডিপিতে তাদের অবদান 23%। অথচ নগর কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ অর্থনীতি বরাবরই অবহেলিত বলে মনে করেন এই কৃষি গবেষক। কৃষিটাকে ঢেলে সাজাতে হবে। কৃষি কথা বলবে না, এটা উৎপাদন করে নিয়ে আসতে হবে, মাটি থেকে তৈরি করে নিয়ে আসতে হবে। দেখেন আমাদের দেশে এত সুন্দর মাটি, এত সুন্দর পরিবেশ সবকিছু থাকার পরেও কিন্তু আমরা কিন্তু কৃষিকে এখন পর্যন্ত
আমাদেরকে এটাকে মোর প্রফিটেবল করতে পারছি না কৃষকের কাছে। আপনি সরিষা উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, অথবা আম জাম কাঁঠাল লিচু উৎপাদন করেন, সবগুলি সিঙ্গেল ভ্যালু এডিশন করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে কৃষি ও কৃষকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই বলেও মত দেন তিনি। টানা কয়েক বছর ধরে সার, কীটনাশক, জ্বালানি তেল সহ কৃষির সব উপকরণের দাম বাড়লেও বরাবরের মতোই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এমন পরিস্থিতিতে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন কৃষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। চড়া প্রায় সব ধরনের সবজির দাম। মাছের দাম আগের মতোই বাড়তির দিকে। চালের দামে নেই হেরফের, তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামের ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। চলতি মাসের শুরু থেকে টানা বৃষ্টির অজুহাতে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা কেজি। কিছু সবজির দাম ছাড়িয়েছে 100-এর ঘর। অনেকদিন ধরে সবজির দাম বেশি, এবছর সবজির দাম কমে নয়। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না, আমাদের সবজির দাম অনেক, সবজির দামটা আসলে নাগালের বাইরে চলে গিয়েছে। একটা লাউ 120 টাকা। যথাযথ তদারকি যদি চালায় যায় সেক্ষেত্রে হচ্ছে যে সবজির বাজার আরো নামবে আশা করি। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা, আর মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার কেজি 170 থেকে 180, কক 270 থেকে 290, লেয়ার 280 থেকে 300 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। যারা আসলে সংসার চালাচ্ছে তারা বুঝে যে অবস্থাটা কেমন, আর মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো খুবই খারাপ অবস্থা। ব্রয়লার মুরগিটা তো সাধারণ সবাই খায় না, ব্রয়লার মুরগিটা যারা নিম্ন আয়ের মানুষ তারাই বেশি খায়। ডিমই তো মানুষ বেশি খায়, কিন্তু ডিমের দামের জন্য তার নিম্নবিত্ত মানুষও খেতে পাচ্ছে না। ডজনে 10 টাকা বাড়ছে, হাঁসের ডিমও ডজনে 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু সরকার অনুমোদন না দেওয়ায় আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এখন আগের দামে আছে। কোম্পানি আমাকে বলে আছে যে আপনার রোববার থেকে না সোমবার থেকে বাড়তি রেটের মাল আসবে সয়াবিন তেল। এখন মনে করেন 6 টাকা মনে সম্ভবত বাড়াইছে প্রতি লিটারে। মাছের দাম অনেক আগেই চলে গেছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। চাষের মাছের দামেও নেই স্বস্তি। মাছের যে বাজার সীমিত কেন, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। নদীর মাছ তো 1500-1600 টাকা কেজি, এর নিচে কোনো নদীর মাছ পাওয়া যাচ্ছে না। এই দোকানে যে দাম, পাশের দোকান দেবেন একই দাম, কিন্তু কম নাই। বাজারে আসলে আমি ব্যালেন্স করতে পারি না। মা বাবার ঔষধ, নিজের এক্সপেন্ডিচার, নিজের যাওয়া আসার ভাড়া, বাজার খরচ, বাচ্চার দুধ সব মিলিয়ে মানে প্রচন্ড প্রেসারে আছে। চালের দামে কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট চালের মধ্যে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর 80 টাকা, রশিদ 72 টাকা ও মোজাম্মেল 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, সাপ্তাহিক ছুটির দিনে রংপুরের কেমন দেখছেন বাজারের চিত্র? বাজার, এই বাজারে যদি আপনাকে বলি যে দ্রব্যমূল্য এ সপ্তাহে আঠাশ চাল 65 টাকা, মিনিকেট 80 টাকা এবং চাল মিনি চিনি গুঁড়া 130 টাকা, আঠা এবং অন্যান্য যে আয়োডিন লবণ 30 টাকা, আয়োডিন লবণ প্যাকেট যেটি সেটি 40 টাকা, সাদা চিনি 150 টাকা সহ অন্যান্য দ্রব্য মূল্য কিন্তু এ সপ্তাহে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। রংপুরের যে জেলা প্রশাসক আছে মোহাম্মদ রবিউল ফয়সাল, তিনি বলেছেন যে বারবার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মনিটরিং করা হচ্ছে। এই সিটি কর্পোরেশনের একজন বিক্রেতা আছে, আমরা তার কাছে জানবো এই সপ্তাহে কোন কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে বা কমেছে। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে মোটামুটি সব জিনিসে আমাদের মূল্য আইটেমের স্থিতিশীল আছে।
শুধু আটার দামটা কেজি, ময় মশলা সব দামে স্থিতিশীল আছে আলহামদুলিল্লাহ। আর তেলের বাজারটা 6 টাকা লিটারে বাড়াইছে, বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে 6 টাকা বাড়ায় নেই। এই তেল নিয়ে আমরা একটু ঝামেলায় আছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ শুনলেন যে রংপুরের যে ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশন বাজার, এই বাজারে কিন্তু চাল ডাল তেল প্রত্যেকটি দ্রব্যের মূল্যই কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। একটি পণ্যের শুধু দাম একটি কম বেশি রয়েছে। আর একটি বিষয় বলে রাখি যে যেহেতু উত্তর অঞ্চল বন্যা কবলিত অঞ্চল, যার কারণে এখানে সবজি যে আছে পটল, আলু এবং অন্যান্য সবজি, এগুলোর দাম কিন্তু একটু কম বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর গরুর মাংসের মূল্য কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমে গেছে। ফাতেমা রশিদ, এই ছিল রংপুর থেকে কাঁচা বাজার সহ অন্যান্য বাজারের সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন তিরোধান দিবস। আজ লালনের ধাম ছেউরিয়ায় বসছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুরহাট। কুষ্টিয়ার জেলার প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, 135 বছরেও লালন অনেক প্রাসঙ্গিক, বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন ইস্যু নিয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান শীঘ্রই হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসবেন তারা। এদিকে কূটনৈতিক এবং সামরিক সহায়তার জন্য আজ ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতির পর এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার 2.5 ঘণ্টার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। এতে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয় নিয়ে আলোচনা হয়। পরে তিনি জানান, শিগগিরই হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসবেন তারা। ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, দুই নেতার ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছিল মুখ্য। এর মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ওয়াশিংটনের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহক ক্রুজ মিসাইল চাইবেন। যদিও আগে থেকেই মিসাইল দেওয়ার বিষয়টি ট্রাম্প বিবেচনায় রেখেছেন, তবে তা করলে মস্কো ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ক্রিকেট উন্মোচন হল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির আয়োজনে শুক্রবার সকালে ঢাকার লালবাগ কেল্লায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ক্যারিবীয় ক্যাপ্টেন শাই হোপ উন্মোচন করেন ট্রফিটি। এর আগে বৃহস্পতিবার ক্যারিবীয়দের বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। আগামীকাল দুপুর 1:30টায় মিরপুর হোম অফ ক্রিকেট শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর একই মাঠে 21 অক্টোবর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে 23 অক্টোবরে। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর সন্ধ্যায়। আইনি ভিত্তি না থাকায় সই করবে না এনসিপি, বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের, বলছে বিএনপি। এবার ডাকসুতে নিরঙ্কুশ বিজয় ছাত্র শিবিরে। 23 পদের 20টিতেই জয়ী। জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আম্মারের জয়। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেটের আগুন। পুরোপুরি নেভাতে কাজ করছে দমকলের 17 ইউনিট। ধসে পড়েছে ভবনের ছাদ। এবং লাগামহীন বাড়ছে কৃষি উপকরণের দাম। মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্যে পণ্যমূল্য বঞ্চিত কৃষক। খাতকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।